হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অভিষেক দাস চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। অলরেডি আমি সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 10-এর এনসিইআরটি বুক থেকে করিয়ে দিয়েছি। অ্যাসিড বেসড অ্যান্ড সল্ট এই চ্যাপ্টার পুরো কমপ্লিট আমার চ্যানেলে। তোমরা টোটাল পুরো থিওরি কমপ্লিট করেছে, তার এমসিকিউ কমপ্লিট করেছে। এনসিইআরটি বুকের যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখে নেবে। এবং আজ শুরু করব নেক্সট চ্যাপ্টার, যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। রেলে এক্সামগুলো দেখলে, আপকামিং যে এক্সামগুলো হয়ে গিয়েছে রেলের এএলপি টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, যেগুলো আগের 2024-এর নোটিফিকেশন অনুসারে হয়ে গিয়েছে, সেগুলোতে এখান থেকে মানে প্রতি শিফটে 2 থেকে 3টে কোশ্চেন এসেছে এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, আমি প্রথমে যে চ্যাপ্টারগুলো করাবো তোমাদের কথা দিয়েছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সব ফ্রিতে করিয়ে দেবো। তারপরে নেক্সট চ্যাপ্টারগুলো ধীরে ধীরে শুরু করব এবং সেই চ্যাপ্টার যে অঙ্ক হবে, যে এনসিইআরটির পিছনে যে এমসিকিউ থাকবে, সূচিপত্র থাকবে, সেই সূচিপত্রের যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি সলভ করিয়ে দেবো। রেলের ওই সূচিপত্র থেকেও কোশ্চেন চলে আসে। তাহলে বোঝো কতটা ইম্পর্টেন্ট এনসিইআরটি বুক। এবং এনসিইআরটি পড়তেই হবে, রেলে চাকরি পেতে গেলে এনসিইআরটি পড়তেই হবে। তাহলে আজ শুরু করব কি, রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। আমি অলরেডি এই সেকেন্ডটা করিয়ে রেখেছি, অম্ল, ক্ষারক এবং লবণ। তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। টোটাল থিওরি প্লাস এনসিইআরটি বইয়ের তলায় যে শেষে যে এমসিকিউগুলো থাকে সেগুলোকেও সলভ করিয়ে দিয়েছি। তো আজকের চ্যাপ্টার শুরু করা যাক। আজকে কি বলছে, রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। ফার্স্ট চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। এই যে প্রথম অধ্যায়। তাহলে কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন জিনিসটা কি, কেমিক্যাল রিয়াকশন আর ইকুয়েশন জিনিসটা কি, এটা আমাদের জানতে হবে। যে কেমিক্যাল রিয়াকশন আর ইকুয়েশন এটাকে জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে, তাই তো? দাঁড়াও দাঁড়াও, ওয়েট। তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? এই ছোটবেলায় আমরা পড়েছি যে ভৌত বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বলে এক দুরকম বিক্রিয়া ছিল। তাহলে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন বলে দু রকমের বিক্রিয়া ছিল। এই দেখো এখানে যে উদাহরণগুলো দিয়েছে, আঙুর গ্যাজিয়ে ওঠে, এটা একটা কি বিক্রিয়া? খাবার রান্না করা হয়, আমাদের দেহে খাবার হজম হওয়া, এগুলো কি বিক্রিয়া? এখানে কি বলতে চেয়েছে? এই এই কোশ্চেনগুলো, এই এই যে উদাহরণগুলো দিয়েছে, এই উদাহরণগুলো বুঝতে গেলে তার আগে আমাদেরকে জানতে হবে যে রাসায়নিক বিক্রিয়া কি, মানে কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তো আমরা ছোটবেলায় জেনেছি যে বিক্রিয়া ভৌত পরিবর্তন বলে একটা কনসেপ্ট হতো, আর একটা হতো কি রাসায়নিক পরিবর্তন। এই দুটো একটা কনসেপ্ট হতো। তা আমরা ভৌত পরিবর্তন কি জিনিস জানবো আর রাসায়নিক পরিবর্তন কি জিনিস জানবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই উদাহরণগুলো কার হয়। মানে আঙুর গ্যাজিয়ে ওঠা, খাবার রান্না করা, বা লোহার তৈরি তাওয়া, পাত্র বা পেরেকে আর্দ্র বাতাসে রেখে দেওয়া, এগুলো কি, তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে ভৌত পরিবর্তন কি? আমরা মনে করে দেখো, ভৌত পরিবর্তন হলো সেই পরিবর্তন, ভৌত পরিবর্তন হলো কি পরিবর্তন? সেই পরিবর্তন যাকে তুমি একটা অবস্থানে নিয়ে গেলে, ধরো এখানে একটা অবস্থান ছিল এবং তুমি এখন আর একটার অবস্থান করলে, কিন্তু পরবর্তীতে তুমি তাকে আবার এই যে অবস্থান, এই যে ধরো এই গোলক অবস্থানে আবার ফিরিয়ে আনতে পারবে। বুঝতে পারলে? মানে একটা গোল ছিল, সেই গোলটাকে তুমি ভৌত পরিবর্তন করে এরকম এরকম করে দিয়েছো, ধরো আকৃতিটা হিজিবিজি টাইপের, এবং তাকে পুনরায় তুমি আবার আগের গোলক অবস্থায় আনতে পারবে। পুনরায় তাকে তুমি আবার আগের গোলক অবস্থায় আনতে পারবে। সেই পরিবর্তনকেই বলা হয় ভৌত পরিবর্তন। কি বললাম, বুঝতে পারলে? মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। মানে একটা অবস্থান ছিল, সেখান থেকে তুমি একটা অবস্থান করলে, ঠিক আছে, সেখান থেকে তুমি একটা অবস্থান করলে এই অবস্থান, তারপরে আবার তাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা, সেটাকেই বলে ভৌত পরিবর্তন। আচ্ছা বলো তো, ভৌত পরিবর্তনের উদাহরণ কি দেওয়া? তাহলে তাহলে ভৌত পরিবর্তনের উদাহরণ কি? ভৌত পরিবর্তনের উদাহরণ কি? যেরকম জল, জল নিলাম, জলকে আমরা কি করতে পারি? জলকে আমরা বরফে পরিণত করতে পারি, তাই তো? এই জলকে আমরা কি করতে পারি দাদা? বরফে পরিণত করতে পারি। এটাই তোমরা বলবে যে দাদা জলকে আমরা বরফে পরিণত করতে পারি। এবং এই বরফকে আমি যদি পুনরায় আবার জলে পরিবর্তন করতে পারি, পারি তো নাকি পারি না? অবশ্যই পারি। জল নিলাম, জলকে আমরা মাইনাসে নিয়ে চলে গেলাম, মাইনাসে নিলে সেটা বরফ হয়ে যাবে, এবং বরফকে আবার আমরা জলে পরিবর্তন করলাম। তাহলে এইটা হলো একটা ভৌত পরিবর্তন উদাহরণ। বুঝতে পারলে? তাহলে জল নিলাম, বরফ হলো, আবার বরফকে জলে পরিবর্তন করলাম, এটা একটা ভৌত পরিবর্তন উদাহরণ। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো ভৌত পরিবর্তন কোনটা। এরকম আরো হাজার উদাহরণ আছে ভৌত পরিবর্তনের। ঠিক আছে,
এবার নেক্সট তাহলে আমরা জানবো রাসায়নিক পরিবর্তন। বুঝতে পারলে তো ভৌত পরিবর্তন কি? এবার আমরা জানবো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হলো সেই পরিবর্তন, সেই ধরনের পরিবর্তন যেখানে মানে কথা শুনেই বোঝা যাচ্ছে রাসায়নিক, মানে পুরো পরিবর্তন হয়ে যাবে। মানে ধরো এই সার্কেল নিলাম, এই সার্কেলটা থেকে এই একটা হিজিবিজি মতো হলো, এই হিজিবিজিকে আমি আর কিন্তু পুনরায় এই গোলে পরিবর্তন করতে পারবো না, মানে এই পুনরায় এই গোলে পরিবর্তন হবে না। এটাকেই বলা হয় রাসায়নিক পরিবর্তন। বুঝতে পারলে? তাহলে কি বললাম? প্রথমে ধরো একটা বৃত্ত ছিল, সেই বৃত্তকে আমি এরকম ভাবে বেঁকিয়ে বেঁকিয়ে দিলাম এবং তাকে কিন্তু পুনরায় আবার বৃত্তে পরিবর্তন করা যাবে না। সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। মানে তাকে আগের অবস্থায়, মানে এক অবস্থান থেকে আর এক অবস্থানে নিয়ে গেলাম, কিন্তু পুনরায় তাকে এই অবস্থানে আর ফিরিয়ে আনা যাবে না। সেই ধরনের পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এমন পরিবর্তনের উদাহরণ দাও। এমন সুযোগ এমন পরিবর্তন কি হতে পারে? কাঠ, আমরা কাঠ, 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 তাই তো কাঠ, কাঠ কি করি? কাঠকে পুড়িয়ে কি করি? ছাই করি। কাঠকে পুড়িয়ে আমরা যখন ছাই করি, তাহলে ছাইকে কি পুনরায় আমরা কাঠে ফিরিয়ে আনতে পারবো? কোনো দিনও পারবো না। কাঠ যদি একবার পুড়ে ছাই হয়ে যায়, তাকে পুনরায় আমরা কাঠে ফিরিয়ে আনতে আর পারি না। তাহলে পুনরায় কি এটা কাঠ হবে? হবে না। ঠিক আছে, পুনরায় এটা কাঠ হবে না। তাহলে কাঠ কি হলো? ছায়ে পরিবর্তন হলো। ছাই কি পুনরায় কাঠে আনবে? আসবে না। ছাই হয়ে গেল, সেটা তো কাটা সম্ভব না। বুঝতে পারলে? তাহলে রাসায়নিক পরিবর্তন ফলে কি হলো? রাসায়নিক পরিবর্তন হলো সেই পরিবর্তন, যে পরিবর্তন একবার চেঞ্জ করার পরে আর তাকে পুনরায় সে আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন এখানে উদাহরণ দিয়ে দেখো, এই যে আঙুর গ্যাজিয়ে ওঠে। ধরো আঙুরকে আমরা রাখলাম, আঙুর যদি একবার গ্যাজিয়ে ওঠে বা নষ্ট হয়ে যায়, তাহলে তাকে কি আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারবো আগের অবস্থায়? কোনো দিনও পারবো না। পুরো ভালো আঙুরে পরিণত করতে পারবো? পারবো না। তাহলে আঙুর গ্যাজিয়ে ওঠাটা কি পরিবর্তন? এটা একটা রাসায়নিক পরিবর্তন। খাবার রান্না করা, ধরো আমরা মাংস রান্না করলাম, একটা কাঁচা মাংস, সেই কাঁচা মাংসকে আমরা রান্না করলাম, রান্না বান্না করার পর তাকে সেদ্ধ করলাম, সেদ্ধ করা, সেই সেদ্ধ মাংসকে পুনরায় আমরা কাঁচা মাংস আনতে পারবো? আনতে পারবো না। তাহলে সেটা কিন্তু আনতে পারবো না, তাই এটাও একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে খাবার রান্না করা, আমাদের দেহে খাবার হজম হওয়া, এটাও রাসায়নিক পরিবর্তন। কেন রাসায়নিক পরিবর্তন দাদা? অবশ্যই এটা একটা আমাদের দেহে রাসায়নিক পরিবর্তন। আমরা খাচ্ছি, খেয়ে হজম করছি, হজম করে সকালবেলা বের করে দিচ্ছি, এটাই তো। তাহলে সেই হজম করা খাবারটাকে পুনরায় তো আমরা খাবারে পরিণত করতে পারছি না, তাহলে সেইটা হচ্ছে পাচ্ছি না বলেই এটা একটা রাসায়নিক পরিবর্তন। যদি আমরা পুনরায় আবার খাবারে পরিবর্তন করতে পারতাম, তাহলে সেটা হতো কি? ভৌত পরিবর্তন। মানে আমরা খাবার খাচ্ছি, আমরা হজম করছি, হজম করার পরে যদি আবার পুনরায় সেইটাকে খাবারে পরিবর্তন করতে পারি, তাহলে সেটা হতো ভৌত পরিবর্তন। কিন্তু যেহেতু আমরা এটা পাচ্ছি না, তাই এটা রাসায়নিক পরিবর্তন। এটা বুঝতে পারলে? এই তো বলে দিয়েছি ভৌত পরিবর্তনটা কি, পুনরায় আগের অবস্থানে আনা যায়, মানে এক অবস্থান থেকে এই জল থেকে বরফ, বরফ থেকে আবার জলে, এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ফলে সেটা সম্ভব নয়। বুঝতে পারলে? রাসায়নিক পরিবর্তনের ফলে সেটা সম্ভব নয়, আগের অবস্থানে ফিরিয়ে আনা। তাহলে তাহলে খাবারটাও সম্ভব না। তাহলে এই উদাহরণগুলো এখানে দিয়ে দিয়েছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এবার আমরা বইতে কি আছে দেখা যাক। এবার দেখো একটা কাজ দিয়েছে। এনসিইআরটির এই যে কাজগুলো থাকে, এই কাজগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে পুরো হুবহু কমন করে দেবে, মানে কাজ থেকে কোশ্চেন দিয়ে দেবে। দেখা গেছে, দেখছে কি কি হয়েছে এখানে, কাজটাকে একটু পড়ি দেখা যাক। বলছে 3 থেকে 4 সেন্টিমিটারের লম্বা ম্যাগনেসিয়াম ফিতার একটি টুকরোকে সিরিজ কাগজের সাহায্যে পরিষ্কার করো। 3 থেকে 4 সেন্টিমিটারের একটা ম্যাগনেসিয়াম ফিতাকে একটা সিরিজ কাগজের সাহায্যে পরিষ্কার করতে বলেছে। এখানে এই সিরিজ কাগজ দিয়ে কেন পরিষ্কার করতে বলেছে ম্যাগনেসিয়াম ফিতা? বলো, সিরিজ কাগজ দিয়ে কেন পরিষ্কার করতে বলেছে? কারণ এই যে ম্যাগনেসিয়াম, এটা একটা কি ধাতু? ধাতুর গায়ে বিভিন্ন অশুদ্ধ জিনিসপত্র লেগে আছে, লেগে আছে তো একটা থাকে। সেই জন্য এই ম্যাগনেসিয়াম একে, মানে কি লেগে আছে ধাতুর গায়ে? অক্সিজেন লেয়ার লেগে আছে। এখানে কি লেগে আছে? অক্সাইড লেয়ার লেগে আছে এই ধাতুর গায়ে। অক্সাইড লেয়ার, অক্সাইড লেয়ার, অক্সাইড লেয়ার এখানে, দাঁড়ান দাঁড়ান, অক্সাইড লেয়ার, এই ধাতুর গায়ে কি লেগে থাকে? অক্সাইড লেয়ার লেগে থাকে। ঠিক আছে, তাহলে কি লেগে থাকে? ধাতুর গায়ে অক্সাইড লেয়ার লেগে থাকে, যার জন্য একে বলছে এই যে সিরিজ কাগজ দিয়ে ঘষো ওই ধাতুটাকে। তাই তো? তাহলে যেরকম একটা বাস্তব উদাহরণ নিতে পারি, যখন আমাদের মানে বোনেরা হোক বা মেয়েরা যখন দেখবা ফেস ক্রিম মাখে, তার আগে কি করে দেখবা?
ফেস ওয়াশ মেখে নেয়, মুখে যখন ফেস ক্রিম মাখে তখন তার আগেই মুখে ফেস ওয়াশ মেখে নিয়ে ধুয়ে নেয়, ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেয় না মুখটা, সেম তারপরে গিয়ে তারা ফেস ক্রিমটাকে মাখে। সেম ভাবে ধাতুদেরকেও এটা ধুয়ে নেওয়া হলো সিরিজ কাগজ দিয়ে ঘষে এই অক্সাইড লেয়ারটা সরানোর জন্যে। ঠিক আছে, তাহলে কিসে সরানোর জন্য? অক্সাইড লেয়ার। তারপরে বলছে এবার দেখানো হয়েছে কি এই অক্সাইড সরানোর পরে কি বলছে, একটি বার্নারের সাহায্যে বা স্ট্রিট ল্যাম্পের সাহায্যে পোড়াও এবং উৎপন্ন ছাইকে একটি ওয়াচ গ্লাসে সংগ্রহ করো এবং যতটুকু সম্ভব চোখ থেকে দূরে ম্যাগনেসিয়াম ফিতে রেখে পোড়াবে। এরকম যখন এবার বায়ুতে এই ম্যাগনেসিয়াম কে পোড়ানো হচ্ছে তখন সেই মানে ম্যাগনেসিয়ামের সাথে এই যে ম্যাগনেসিয়াম ফিতা একে পোড়ানো হচ্ছে, একটা বার্নারে নিয়েছে, এ দেখো একটা বার্নার নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা দিয়ে পোড়ানো হচ্ছে এবং এই পোড়ানো ছাইটাকে ওয়াচ গ্লাসে রাখা হয়েছে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম নিয়েছে এর সাথে মানে বায়ুতে পোড়াতে গেলে কি লাগে? অক্সিজেন লাগে। ম্যাগনেসিয়ামের সাথে কি লাগে? অক্সিজেন লাগে। অক্সিজেন লাগে তো ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন লাগে। তাহলে কি ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন লাগে, তাহলে অক্সিজেন দিয়ে কি হলো? ম্যাগনেসিয়াম অক্সিজেন তৈরি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, তাই তো? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো। এই যে বিক্রিয়াটা হচ্ছে এই ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন, বায়ুতে পোড়াতে গেলে অক্সিজেন আসবে, অক্সিজেন ছাড়া আমরা পড়তে পারবো না কোনো কিছু, তাহলে সেই অক্সিজেনকে নেওয়া হলো এখানে এবং নিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিবর্তন করা হলো। এবং এই যে ম্যাগনেসিয়ামের এই ছাইটা কি বলছে দেখো, ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে পোড়ানো হলো এবং উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইডকে ওয়াচ গ্লাসে সংগ্রহ করা হয়। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা উৎপন্ন হলো এইটাকে ওয়াচ গ্লাসে সংগ্রহ করা হলো এবং এই ছাইয়ের কালার হলো সাদা। এই ছাইয়ের কালার কি হবে? সাদা। সেটা আমরা এখানে পড়বো। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে, যে ছায়ের কালার কি হলো। দেখো তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে ম্যাগনেসিয়াম ফিতার টুকরোটি চকচকে সাদা শিখা সহ জ্বলছে। তাহলে কি শিখা সহ জ্বলছে? চকচকে সাদা শিখা সহ জ্বলছে এবং সাদা গুরুতে পরিণত হয়েছে। এই গুঁড়োগুলো ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো। তাহলে এই কি গুঁড়োতে পরিণত? সাদা গুঁড়োতে পরিণত হয়েছে, পরীক্ষায় চলে আসবে। এবং এই গুঁড়োগুলো কি? ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো। তোমাকে তো আগেই বললাম যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো। সরি এখানে না, ওয়েট, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, ব্যালেন্স করে দিলাম, ঠিক আছে। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা এটা কার? এটা এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়োটা কি? সাদা গুঁড়োতে পরিণত হয়েছে। তাহলে এটা কি বলছে? বায়ুর উপস্থিতিতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এটি তৈরি হয়েছে। সেটা তোমাদের বললাম তো যে কোনো কিছু পোড়াতে গেলে আমাদের কি লাগে? অক্সিজেন লাগে। অক্সিজেন ছাড়া কিন্তু কোনো কিছু পোড়ে না। যেখানে আগুন লাগবে সেখানে যদি তুমি আরো অক্সিজেন দাও নেভানোর জন্য তাহলে কিন্তু আরো বেশি করে আগুন জ্বলে উঠবে। এটা মনে রাখবে যে যখন আমরা কোনো কিছু আগুন দিয়ে পুড়াই তখন কিন্তু তাতে অক্সিজেন দিতে হয়, ঠিক আছে, অক্সিজেন দিতে হয়, অক্সিজেন ছাড়া কিন্তু হয় না। তাহলে কি বলেছে? এই যে বায়ুর উপস্থিতিতে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এটি তৈরি হয়েছে। বুঝতে পারলে? তাহলে ম্যাগনেসিয়ামের ব্যাপারটা বুঝতে পারলে। কি গুরুতে পরিণত হবে? সাদা গুরুতে পরিণত হবে এবং সাদা চকচকে সহ জ্বলছে। হলো। এইবার এখানে একটা কাজ নিয়েছে দেখো, একটা টেস্ট টিউবে লেড নাইট্রেট দ্রবণ না পটাশিয়াম হাইড্রেট দ্রবণ যোগ করে, এগুলো একটা কাজ, ঠিক আছে। এবার আমরা বুঝবো কি করে যে দাদা রাসায়নিক বিক্রিয়া হয়েছে? এটা তো আমাদের বুঝতে হবে। তাহলে আমরা বুঝবো কি করে যে এটা রাসায়নিক বিক্রিয়ায় বা রাসায়নিক পরিবর্তন হয়েছে? ঠিক আছে, কি করে বুঝবো? দেখা যাক কি করে বুঝবো। দেখো বলেছে এই 3-4টে জিনিস হলে আমরা বুঝতে পারবো যে ওটা রাসায়নিক পরিবর্তন হয়েছে। কি কি জিনিস? 1, অবস্থার পরিবর্তন হতে হবে তার। 2, বর্ণের পরিবর্তন। হ্যাঁ অবশ্যই। ধরো একটা সার্কেল ছিল সেখান থেকে এটা হিজিবিজি মতো আমি এঁকে দিলাম, এই যে ধরো এখানে পরিণত হয়ে গেছে, তাহলে এটা অবস্থার পরিবর্তন হয়েছে। এর আকৃতি ছিল গোল, এর আকৃতি হয়ে গেল এমন, তাহলে এটা কি? অবস্থার পরিবর্তন হলো। এর বর্ণেরও পরিবর্তন হতে হবে, মানে এরা যদি সাদা রঙের হয় তাহলে এটা বর্ণের পরিবর্তন হয়ে ধরো নীল হয়ে গেল, ঠিক আছে, এটা নীল হয়ে গেল, বর্ণের পরিবর্তন হলো। এবং গ্যাসের নির্গমন, এখান থেকে একটা গ্যাস বেরোতে পারে, গ্যাসের নির্গমন হতে পারে। বা তাপমাত্রার পরিবর্তন, হ্যাঁ তাপমাত্রা চেঞ্জ হবে দাদা, তাপমাত্রা পরিবর্তন। তাহলে আমি এই 4টে জানতে পারলে দাদা যে এটা রাসায়নিক পরিবর্তন হয়েছে কিনা আমরা বলতে পারি। বুঝতে পারলে? তাহলে এই 4টে জিনিস আমাদের জানতে হবে: অবস্থার পরিবর্তন, বর্ণের পরিবর্তন, গ্যাসের নির্গমন এবং তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে। এই যে এখানে একটা পরীক্ষা দিচ্ছে দেখো, লঘু সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্কের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাস। তাহলে
লঘু সালফিউরিক অ্যাসিড নিয়েছে H2SO4, তার সাথে কি দিয়েছে, জিঙ্ক দিয়েছে, কি উৎপন্ন করেছে, হাইড্রোজেন গ্যাস, ZnSO4 প্লাস হাইড্রোজেন গ্যাস, এই যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়েছে এখানে, বুঝতে পারলে? তাহলে এই যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়েছে। এবার আমরা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ কিভাবে লিখি সেটাকে জানবো, যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ আমরা কিভাবে লিখি। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লিখতে গিয়ে দেখবে তোমরা যে প্রথমে বা সাইড থাকে আর ডান সাইড থাকে। বা সাইডে দেখবে দুটো জিনিস যোগ, মানে কোনো একটা জিনিস আছে, তারপরে একটা যোগ, তারপরে আবার একটা জিনিস, তারপরে একটা তীর চিহ্ন দিয়ে লেখা থাকে, তারপরে আমরা সেই পদার্থ যেটা তৈরি হচ্ছে সেইটা আমরা পেয়ে যাই। তাহলে সেম ভাবে এখানে বলছে দেখো, এই যে মানে কিভাবে, ধরো ধরো এখানে আমরা ম্যাগনেসিয়ামকে নিলাম, এখানে অক্সিজেনকে নিলাম, এইটা নিয়ে কি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো এই জায়গায়, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে তৈরি হলো। তাহলে এই যে সাইডটা আছে, এই যে প্লাস চিহ্ন, এই যে তীর চিহ্ন, এর আগে পরে যে কিছু আমরা ব্যবহার করি, যে এটা লেফট সাইড, এটা রাইট সাইড ধরলাম। এই যে জিনিসটা, একে আমরা কি বলি, এই জিনিসটাকে বলি আমরা বিক্রিয়ক, একে আমরা কি বলি, বিক্রিয়ক। আর এখানে যে পদার্থটা তৈরি হচ্ছে সেটা কি হলো, তীর চিহ্নের ওই সাইডে, তীর চিহ্নের সামনে যে পদার্থ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে, তাহলে বিক্রিয়াজাত পদার্থ। এই দেখো সেম জিনিসটা এখানে লেখা আছে, এই দেখো ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, এবং এই যে তীর চিহ্ন যেটা আছে, এই তীর চিহ্নের পিছনে থাকে বিক্রিয়ক। পরীক্ষায় কিন্তু আসে যে তীর চিহ্নের পিছনে কে থাকে, তীর চিহ্নের সামনে কে থাকে। তীর চিহ্নের পিছনে থাকে যে বিক্রিয়ক, এবং তীর চিহ্নের সামনে থাকে বিক্রিয়াজাত পদার্থ। তাই তীর চিহ্নের পিছনে কে থাকে, বিক্রিয়ক, এবং তীর চিহ্নের পিছনে সামনে থাকে বিক্রিয়াজাত পদার্থ, বুঝতে পারলে? তাহলে তীর চিহ্নের পিছনে থাকে বিক্রিয়ক এবং তীর চিহ্নের সামনে বিক্রিয়াজাত পদার্থ। এবং এখানে বলে দিয়েছে দেখো, এই যে প্লাস চিহ্ন যে আমরা ইউজ করছি, এ দেখো এখানে বলছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে তীর চিহ্ন ব্যবহার করে শব্দ সমীকরণটি, কি বলছে, শব্দ সমীকরণটি প্রকাশ করা হয়, এবং বিক্রিয়ক পদার্থকে তীর চিহ্নের লেফট সাইডে লেখা হয়, এবং একাধিক বিক্রিয়ক পদার্থ উপস্থিত থাকলে এদের মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করা হয়। মানে একাধিক বিক্রিয়ক, ধরো এখানে ম্যাগনেসিয়াম আছে, আমি লিখলাম এখানে ম্যাগনেসিয়াম, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এরকম একাধিক যদি থাকে তাহলে এই পরপর সব প্লাস দিয়ে লেখা হয়, বুঝতে পারলে, সব সব প্লাস দিয়ে লেখা হয়। সেম ভাবে যে ডান সাইডের কথাটা বলছে এবার, যে বিক্রিয়াজাত পদার্থের তীর চিহ্নের ডান দিকে লেখা হয়, এবং মানে এখানে কি লিখলাম, বিক্রিয়াজাত পদার্থটা তীর চিহ্নের ডান দিকে লেখা হয়, এবং একাধিক বিক্রিয়াজাত পদার্থ থাকলে এদের মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করা হয়, এবং একাধিক যদি বিক্রিয়াজাত পদার্থ থাকে তাহলে এদের মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করা হয়, এবং তীর চিহ্নের অগ্রভাগটি বিক্রিয়াজাত পদার্থের দিকে থাকে এবং বিক্রিয়াটির দিক নির্দেশ করে, বুঝতে পারলে? তাহলে বিক্রিয়াটির দিককে নির্দেশ করছে, এই যে বিক্রিয়াটির দিক নির্দেশ করছে, এই জায়গাটা বলছে তো, এই তীর চিহ্নটার অগ্রভাগটা বিক্রিয়াটির দিক নির্দেশ করে, ঠিক আছে। নেক্সটে চলে আসলাম আমরা, এবার বিক্রিয়ার সমীকরণটা কিভাবে লিখবো, কিভাবে লিখবো সেটা আমরা জানবো। যে এই যে ম্যাগনেসিয়াম নিলাম, তারপরে অক্সিজেন নিলাম, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড নিলাম, এইগুলো গণনা করা আমরা যখন এটা হচ্ছে তোমার ব্যালেন্সিং শিখবো, ইকুয়েশন কিভাবে ব্যালেন্স করতে হয় তখন এটা আমরা দেখবো। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড নিলাম, ঠিক আছে, কি বলছে দেখো এখানে, তীর চিহ্নের ডান দিকে ও বাম দিকে প্রতিটি মৌলের মোট পরমাণু সংখ্যা গণনা করো এবং তুলনা করো। তীর চিহ্নের দুই দিকের প্রতিটি মৌলের মোট পরমাণু সংখ্যা কি সমান? যদি সমান হয় তবে সমীকরণটা হবে সমিত সমীকরণ, বুঝতে পারলে? মানে যদি সমান হয়, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নের মানে ধরো এই জায়গাটায় আমি লিখলাম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো। তাহলে আমার দেখতে হবে যে এই যে প্রতিটা যে আছে, প্রতিটা যে মৌল আছে তার কি মোট পরমাণুর সংখ্যা যে দুই দিকেই কি সমান। এখানে ম্যাগনেসিয়াম কটা আছে দেখো তো, লক্ষ্য করে, এখানে ম্যাগনেসিয়াম কটা আছে, ম্যাগনেসিয়াম এখানে একটা আছে, এখানে ম্যাগনেসিয়াম কটা আছে, একটা আছে, এখানে অক্সিজেন একটা আছে, কিন্তু আমি যখন লেফট সাইডে দেখছি অক্সিজেন দুটো আছে, ম্যাগনেসিয়াম নাই একটা আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামও একটা, অক্সিজেনও একটা। তাহলে কি এটা কি সমিত সমীকরণ? না। সমিত সমীকরণ হতে গেলে আমার এই যে এর লেফট সাইড এবং এর যে রাইট সাইড, এর লেফট সাইড এবং রাইট সাইড দুটো সাইডেই, এই যে লেফট সাইড এবং রাইট সাইড এই দুটো সাইডেই সমান হতে হবে, বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কি করতে হবে, এই যে ব্যালেন্সিং, সেক্ষেত্রে আমরা ব্যালেন্সিং করব, যে এখানে দুটো আছে মানে
আমাকে এখানে দুটো করতে হবে, তাহলে এখানে দুটো করতে গেলে আমার এর আগে দিতে হবে, দিলে দুটো হয়ে গেল, অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন দুটো হলো। কিন্তু ম্যাগনেসিয়াম দেখো বিগড়ে গেছে, ম্যাগনেসিয়াম তখন এখানে কি হয়ে গেল, দুটো হয়ে গেল, কিন্তু এখানে আবার ম্যাগনেসিয়াম একটা, তার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এই জায়গায় আমি 2 দিয়ে দেবো। তাহলে এইবার দেখো এটা একটা ব্যালেন্সিং হয়ে গেল, এটা একটা ব্যালেন্স হয়ে গেল, বুঝতে পারলে? ম্যাগনেসিয়াম দুটো, অক্সিজেন দুটো হলো, এখানেও ম্যাগনেসিয়াম দুটো, অক্সিজেন দুটো হলো। ঠিক আছে, তাহলে এই সমীকরণটিকে আমরা বলতে পারি সুমিত সমীকরণ, এই সমীকরণটিকে আমরা বলতে পারি সুমিত সমীকরণ। আর যদি সুমিত না হয়, যদি এখানে দেখো বলে দিয়েছি যদি সমান না হয় তবে সমীকরণটি সুমিত নয়, কারণ সমীকরণটির দুই দিকের মোট ভর সমান নয়, সমীকরণটির দুই দিকের মোট ভর সমান নয়। এরূপ সমীকরণটি হলো সমতাবিহীন রাসায়নিক সমীকরণ। তাহলে এরূপ সমীকরণ কি, সমতাবিহীন রাসায়নিক সমীকরণ। আর এইটা কি, সুমিত সমীকরণ। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তুমি পুরো আমি যেভাবে দাগিয়ে দিচ্ছি লাইন বাই লাইন, সেভাবে তোমরাও লাইন বাই লাইন দাগিয়ে নিও, ঠিক আছে? আর কনসেপ্ট ক্লিয়ার করতে চলো। তাহলে বুঝতে পারলে, মানে এই দুই দিকের, কি বললাম, এই দুই দিকের যদি ভর সংখ্যা সমান থাকে তাহলে সেটা সমিত সমীকরণ, দুই দিকে যদি ভর সংখ্যা সমান না থাকে তাহলে সেটা সমিত সমীকরণ নয়, সেটা হবে কি, সমতাবিহীন রাসায়নিক সমীকরণ। ক্লিয়ার? এবার সমতাবিহীন, দেখো সমিত সমীকরণের কিছু উদাহরণ দিয়েছে। সমিত সমীকরণ তোমরা নবম শ্রেণীতে পড়বে ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র কি জিনিস, কোনো কিছুতে সৃষ্টি করা যায় না, দেখো কি বলছে, কোনো কিছু সৃষ্টি করা যায় না এবং তাকে ধ্বংস করা যায় না, তার মৌলগুলোর যে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে মোট ভর সব সমানই থাকে, সেটাই ভরের নিত্যতা সূত্র বলতে। দেখো রাসায়নিক বিক্রিয়ায় ভরকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে ভরকে কি করা যায় না, সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের মধ্যে উপস্থিত মৌলগুলির মোট ভর, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে কি, বিক্রিয়াজাত পদার্থের মধ্যে উপস্থিত মৌলগুলির মোট ভর বিক্রিয়ক পদার্থগুলির মধ্যে উপস্থিত মৌলগুলির মোট ভরের সমান হয়। তার মানে বিক্রিয়ার আগে যে ভর ছিল এবং বিক্রিয়কের পরে যে ভর, সেই ভরটা সমান হবে, বুঝতে পারলে? সেই ভর সমান হবে, মানে ভর চেঞ্জ হবে না। যদি বিক্রিয়কের আগে যদি 4 ভর থাকে, তাহলে বিক্রিয়কের পরেও 4 ভর হবে, এটা তোমার 4 থেকে 3 হবে না, বুঝতে পারলে? কারণ পরিবর্তন হয় না, ভর সবসময় কনস্ট্যান্ট, দুদিকেই সেম হবে, বিক্রিয়কের আগেও সেম, বিক্রিয়কের পরেও সেম। ক্লিয়ার? হুম। এবার বলছি কি, অন্যভাবে বললে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে ও পরে প্রতিটি মৌলিক পদার্থের মোট পরমাণুর সংখ্যা সমান থাকে। তাহলে কি অন্যভাবে বললে কি হবে, রাসায়নিক বিক্রিয়ার পূর্বে ও পরে প্রতিটি মৌলিক পদার্থের মোট পরমাণুর সংখ্যা সমান থাকে, প্রতিটি মৌলের মোট পরমাণুর সংখ্যা সমান থাকে, বুঝতে পারলে? সরি। তাহলে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এবং পরে প্রতিটি মৌলের মোট পরমাণুর সংখ্যা সমান থাকে, তাই সমতাবিহীন রাসায়নিক সমীকরণে সমতা বিধান দরকার। তাই সেম সমতা সমান করতে হবে, কারণ ভর দুই সাইডে 4 করতে হবে, 4 না করলে হবে না। ক্লিয়ার হলো? এখান থেকে দেখো, এখানে জিঙ্ক নিয়েছে এবং তার সাথে সালফিউরিক অ্যাসিড নিয়েছে, নিয়ে জিঙ্ক সালফেট করেছে এবং হাইড্রোজেন গ্যাস এখান থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এবার ব্যালেন্সিং করবো আমরা। ব্যালেন্সিংটা একদম সোজা জিনিস, আমি বইতে যেভাবে আছে সেভাবে করার দরকার নেই, আমি যেভাবে বলবো সেইভাবে ব্যালেন্সিংটা তোমরা করো, দেখবে একদম ইজি লাগবে। ঠিক আছে, ধরো এই বাক্সটা এখানে আছে, ধরো এই বাক্সটা, ধরো এটাকে ব্যালেন্সিং করতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো, এই ব্যালেন্সিং মানে সমতা বিধান করতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, বিভিন্ন ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে এর ব্যালেন্স করো, এর ব্যালেন্সিং করো, এর কি হবে, এটা কি হবে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো আমরা দেখি কি আছে এখানে, কি দিয়েছে, এফি দিয়েছে এবং তার সাথে জল দিয়েছে, ঠিক আছে? এফি দিয়েছে, তার সাথে কি দিয়েছে, জল দিয়েছে, এফি দিয়ে তার সাথে জল দিয়েছে। ওয়েট করো একটুখানি, দেখে নিই আমি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে? দিয়ে কি তৈরি হলো, দিয়ে ফেরিক অক্সাইড তৈরি হলো, দিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, দিয়ে কি তৈরি হলো, ফেরিক অক্সাইড তৈরি হলো এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, ঠিক আছে? কি বলছে দেখো, এখানে এফি কটা, এফি দেখো এখানে একটা এফি, এই সাইডে দেখো বা সাইডটা লক্ষ্য করো, বা সাইডে এফি হচ্ছে একটা। জল কটা, জলও দেখো একটা, এর আগে কোনো পিছনে কোনো কিছু নেই, জল একটা আছে, এফি একটা আছে, আছে তো? কিন্তু এই সাইডে দেখো কি হলো, এই সাইডে এসে দেখো এফি 3টে হয়ে গেল,
এখানে এফি 3টে হয়ে গেল, আর জল হয়ে গেল 4টে, এই জল না, এফি 3টে হয়ে গেল, অক্সিজেন 4টে, অথচ হাইড্রোজেন দেখো এখানে 2টো পড়ে আছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে যেটা বেশি থাকবে সেইটাকে আগে কমপ্লিট করতে হবে, সেইটাকে লক্ষ্য করতে হবে। বেশি আছে কি Fe3O4, তাহলে আমি প্রথমে Fe কে 3টে দিয়ে দেবো, 3টে দিলে এদিকে Fe3 হয়ে গেল, কিন্তু এদিকে Fe3 হয়ে গেল, হলো তো। এবার অক্সিজেন যে 4টে আছে সেই 4টেকে আমি এখানে লিখে দিলাম 4, অক্সিজেন 4টে লিখে দিলাম, তাহলে অক্সিজেন 4 পূরণ হয়ে গেল, Fe3টে পূরণ হয়ে গেল। কিন্তু বিগড়ে গেছে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে দেখো এই যে 4 দুগুণ 8টা হয়ে গেল, এদিকে হাইড্রোজেন কটা হলো, 8টা হয়ে গেল, এই টু হাইড্রোজেন কটা হলো, এখানে 8টা হয়ে গেল। তাহলে আবার এখানেও হাইড্রোজেন 8টা করতে হবে, 8টা করতে গেলে কি করতে হবে, এই যেখানে 4 দিয়ে দিয়ে দিতে হবে, তাহলে দিয়ে 4 দুগুণ 8 হয়ে গেল। এবার দেখো সমান হয়ে গেছে, দেখো দেখো তাই দেখো Fe3টে, এখানেও দেখো Fe3টে, এখানে দেখো অক্সিজেন 4টে, এখানেও দেখো অক্সিজেন 4টে আছে, এই যে অক্সিজেনের এই যে 4, এইটা এটা কোনাগুনি গুণ হয়, ঠিক আছে, অক্সিজেন 4টে, এখানে দেখো হাইড্রোজেন 4 দুগুণ 8টা, এই সাইডেও দেখো হাইড্রোজেন 4 দুগুণ 8টা, তাহলে এর ব্যালেন্সিং কমপ্লিট। কি হলো, এখানে ফ্রেশ ভাবে আমি করে দিচ্ছি, দেখো এফি নিয়েছে প্লাস জল, ঠিক আছে, নিয়ে কি করেছে Fe3O4 প্লাস এখানে হাইড্রোজেন নিয়েছে, ক্লিয়ার হলো। এফি এখানে একটা, এফি এখানে 3টে, তাহলে আমি এখানে প্রথমে 3 দিলাম, যেটা বেশি থাকবে এই দুটো বিক্রিয়ার মধ্যে, বিক্রিয়ক আর বিক্রিয়িত পদার্থের মধ্যে, সেই দিকে লক্ষ্য করতে হবে। বেশি আমার কিন্তু এর মধ্যে, তাহলে আমি এটাকে লক্ষ্য করলাম, Fe3 3টে, Fe3 এফি দিলাম। অক্সিজেন কটা 4টে আছে, অক্সিজেনকে আমি 4 করে দেবো, এই 4 করে দিলাম অক্সিজেন, এই যে অক্সিজেন 4 হয়ে গেল। এবার এই যে 4 করার ফলে কিন্তু হাইড্রোজেন দেখো বিগড়ে গেছে, তাহলে হাইড্রোজেন কত, 4 দুগুণ, এই যে গুণ হবে বলেছি, 4 দুগুণ 8টা, তাহলে আমাকে এখানে 4 করে দিলে এই হাইড্রোজেন কত হয়ে গেল, 4 দুগুণ 8টা, তাহলে এর ব্যালেন্সিং কমপ্লিট। তাহলে বুঝতে পারলে ব্যালেন্সিং কিভাবে করতে হয়, এভাবেই ব্যালেন্সিং করতে হয়, ঠিক আছে। তাহলে এর হাইড্রোজেন 4টে হয়ে গেল, ওকে। দেখো এই সেম বলেছে, দেখো বইতেও সেম বলেছে, দেখো বইতে কি বলেছে, কোথায় গেল, বইতে কি বলেছে, দেখো বইতে এই যে এই দেখো বইতেও সেম, দেখো এখানে ভাগ করে করে নিয়েছে এরা, এই রে, আমি জাস্ট মুখে মুখে করলাম, তাহলে এরা বুঝতে ইজি হয়, ঠিক আছে, এরা এই লিখে লিখে তো করা সম্ভব না পরীক্ষার হলে। কি বলছে দেখো, এখানে দেখো এফি একটা, এফি দেখো ডান সাইডে একটা, বাম সাইডে দেখো একটা লিখেছে, বাম ডান, ডান দিকে 3টে, দেখো হাইড্রোজেন বাম দিকে কটা, সব আলাদা আলাদা করে দেখতে হবে যে কোনটা কটা আছে, এফি দেখতে হবে, H2 দেখতে হবে, ও দেখতে হবে, আলাদা আলাদা, দেখো এইচ দেখেছে 2টো, এদিকে দেখো এইচ 2টো আছে, এখানে অক্সিজেন কটা আছে, একটা আছে বাম দিকে, ডান দিকে অক্সিজেন 4টে আছে। এবার সেইটা গিয়ে পূরণ করেছে কিভাবে, দেখো এই যে 1-এর সাথে 4 গুণ করেছে, দেখো এখানেতে 4টে গুণ করলো, ঠিক আছে, তাহলে এই করে সমতা বিধানটা কমপ্লিট করেছে, ওকে। দেখো 3টে করে, দেখো আমি যেটা বের করেছি সেটা দেখো এখানে বের করে দিয়েছে, এই দেখো 3টে এফি নিয়েছে, 4টে নিয়েছিলাম আমিও, এখানে দেখো এটাকে এই যে 3টে এফি, 3টে এফি, 4টে অক্সিজেন, 4টে অক্সিজেন নিয়েছে এই যে, এবং তারপরে 4 দুগুণ 8 হয়ে গেল হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন 4 দুগুণ 8 করে দিয়ে সমতা বিধান কমপ্লিট হয়ে গেছে। তাহলে এর সমতা বিধান ফাইনাল রেজাল্ট এইটা, 3Fe4H2O Fe3O4 প্লাস 4H2, এটাই হচ্ছে এই বিক্রিয়ার ব্যালেন্সিং করা, ঠিক আছে। আমি তোমাদের নেক্সট একদিন একটা সমতা বিধানের কিছু উদাহরণ নিয়ে পুরো একটা ক্লাস করিয়ে দেবো আলাদা করে, ছোট 3-4 মিনিটের মধ্যে, সেখানে টোটাল অনেকটা উদাহরণ থাকবে, পিআইকিউতে কি কোশ্চেন এসেছে সেটাকে টোটাল সলভ করিয়ে দেবো, ঠিক আছে। এবার নেক্সট কি বলছে দেখা যাক, ভৌত অবস্থানের চিহ্নিতকরণ। আমরা যখন বিক্রিয়াটা লিখবো তখন তাদের অবস্থানের একটা চিহ্নিতকরণ করব, ঠিক আছে, সেটা কি চিহ্নিতকরণ, দেখো কিছু এই যে যেরকম লেখা যাচ্ছে না, এস লেখা আছে উপরে, এখানে জি লেখা আছে, এখানে এস লেখা আছে, এখানে জি লেখা আছে, এগুলোকে কি বলে, কি বলছে দেখো, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় অবস্থা, তরল অবস্থা, জলীয় দ্রবণ এবং কঠিন অবস্থাকে উপস্থাপন করার জন্য, তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গ্যাসীয় অবস্থা, তরল অবস্থা, জলীয় দ্রবণ এবং কঠিন অবস্থাকে উপস্থাপন করার জন্য যথাক্রমে আমরা কি লিখি, জি, জি ফর গ্যাস, এল, এল কি লিখি, এল ফর লিকুইড বা তরল অবস্থা, এই যে একিউ, একিউ মানে জলীয় দ্রবণ, ঠিক আছে, তারপর এস ফর কি, সলিড, সলিড ফর কঠিন অবস্থা। তাহলে এই তিনটে আমরা 4টে আমরা ইউজ করি, জি গ্যাসের জন্য, এল লিকুইডের জন্য বা তরলের জন্য, একিউ জলীয় দ্রবণের জন্য, আর এস কে আমরা ইউজ করি কঠিনের জন্য, ঠিক আছে।
তাহলে যখন কোনো মৌলের পাশে এস লেখা থাকবে মানে সেটা একটা কঠিন মৌল। যেমন জলের পাশে জি আছে মানে গ্যাস, জল এখানে গ্যাসীয় অবস্থায় বা বাষ্পীয় অবস্থায় রয়েছে, বুঝবো আমরা। ঠিক আছে, জলের পাশে যদি আমরা এল লিখে দিতাম, জলের পাশে যদি আমরা এল লিখতাম তাহলে এটা তরল অবস্থায় আছে আমরা বুঝতাম, কিসে থাকছে, তরলে আছে। ঠিক আছে, বুঝলে। এবং হাইড্রোজেন তো জি হবেই, কারণ এটা তো গ্যাসীয় অবস্থায় থাকে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন তোমার জি অবস্থায় আছে। ঠিক আছে। হুম। এবং এই যে পদ্ধতি, এটা একটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসে, এটাকে আমি মিস করে বেরিয়ে যাচ্ছিলাম, যে এই সমীকরণটি এখন সমিত হয়েছে এবং এই সমীকরণের সমতা বিধান করার জন্য এই পদ্ধতিকে বলা হয় হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি। তাহলে আমরা কোন পদ্ধতি ইউজ করি, হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি ইউজ করি। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে যে কতবার এসেছে এটা ঠিক নেই। ঠিক আছে, এটা বহুতবার এসেছে। হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতি আমরা ব্যালেন্সিং করার জন্য কোন পদ্ধতি ইউজ করি, হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতিকে আমরা ইউজ করি, মনে রাখবে এটা। এবং সমতা বিধানের জন্য আমরা পূর্ণ ক্ষুদ্র পূর্ণ সংখ্যা সহগ নিয়ে বারবার চেষ্টা করেছি, এই ক্ষুদ্র পূর্ণ সংখ্যা সহগ নিয়ে চেষ্টা করছি। ঠিক আছে। আর হিট অ্যান্ড ট্রায়াল পদ্ধতিতেই করছি। সাধারণত ভৌত অবস্থা রাসায়নিক সমীকরণে উল্লেখ করা হয় না, এটি একটি নির্দিষ্ট প্রয়োজনীয়তা থাকে না। কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শর্ত যেমন উষ্ণতা, চাপ, অনুঘটক ইত্যাদি সমীকরণের তীরচিহ্নের উপরে বা নিচেও লেখা হয়। দেখো তীরচিহ্নের উপরে আমরা লিখেছি 340 এটিএম চাপ, এটা কি কার্বন মনোঅক্সাইড নিয়েছে, নিয়ে তার সাথে হাইড্রোজেন গ্যাস যোগ করে কি তৈরি হলো বলো, মিথানল তৈরি হলো। কার্বন মনোঅক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করে কি তৈরি হলো, মিথানল তৈরি হলো। এটা কিন্তু পরীক্ষা আসবে, এই সমীকরণগুলো কিন্তু মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। যে কটা রিয়াকশন এই যে রাসায়নিক বিক্রিয়াতে আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পুরো মুখস্থ থাকতে হবে এবং বুঝে বুঝে করতে হবে। যে এই সিও মানে কি, কার্বন মনোঅক্সাইড, তার সাথে হাইড্রোজেন নিল গ্যাসীয় অবস্থায়, নিয়ে 300 কত এটিএম চাপ, পরীক্ষায় চলে আসবে, 340 এটিএম চাপে মিথানল তৈরি হলো। এই মিথানল CH3OH, এই মিথানল তৈরি হলো। এই মিথানল সম্পর্কে আমরা কার্বনের চ্যাপ্টারে পড়বো, যখন আমরা কার্বন পড়বো তখন এই চ্যাপ্টারটা পড়বো মিথানল সম্পর্কে। মিথানল তৈরি হলো। তারপরে দেখো গ্লুকোজ কিভাবে তৈরি হচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে 6 অণু, পুরো হুবহু মুখস্থ থাকতে হবে যে গ্লুকোজ তৈরিতে কত অণু জল লাগে, পরীক্ষায় চলে আসবে। কত অণু জল লাগে, 12 অণু জল লাগে। কত অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড। তৈরি হওয়ার পরে কত অণু অক্সিজেন তৈরি হলো, 6 অণু অক্সিজেন। দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল নিয়ে, দেখো এখানে লিকুইড দিতে, সূর্য অবলোকের ক্লোরোফিলে গ্লুকোজ সংকেত কি C6H12O6, গ্লুকোজের সংকেত কি C6H12O6 তৈরি হলো এবং 6 অক্সিজেন এবং 6 অণু জল তৈরি হলো। মানে 12 অণু জল কিন্তু ভেঙে 6 অণু জলে চলে গেল যখন গ্লুকোজটা তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই দুটো সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট এবং মনে রাখবে রেলের জন্য, পরীক্ষায় কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। নেক্সট আমরা পড়ব রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। 4 প্রকার রাসায়নিক বিক্রিয়া আছে, কম্বিনেশন রিয়াকশন মানে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো আমরা পরের নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, নাহলে আজকে অনেকটা হয়ে যাবে। তোমরা এই থিওরিটা টোটাল কমপ্লিট করবে এবং বুঝো। ঠিক আছে, বুঝে বুঝে পড়ো এবং বইতে দাগিয়ে নাও। ঠিক আছে, আন্ডারলাইন করে নাও। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা সব বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, এবং আমার পড়ানো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলেই তোমরা নতুন নতুন কন্টেন্ট পাবে এবং নতুন নতুন আমি যে ক্লাসগুলো আপডেট দিচ্ছি সেগুলো পেয়ে যাবে। পুরো ফ্রি এনসিইআরটি পড়াবো, পুরো ফ্রি পড়াবো এনসিইআরটি, পুরো একটা পয়সা আমাকে দিতে হবে না। কেউ ইউটিউবে আজ পড়িয়ে রাখিনি এখনো, যে টোটাল ফ্রি এনসিইআরটি বুক আমি পড়িয়ে দেবো তোমাদের, ফ্রি এনসিইআরটি বুক। ঠিক আছে, এবং রেল যে কি পরিমাণে এনসিইআরটি থেকে কোশ্চেন দেয় নতুনরা তো জানে না, তা ফুল এনসিইআরটি থেকে ডিটো কপি তুলবে, তোমরা একটা এনসিইআরটি বুক কিনে নেবে এবং আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে তোমরা পড়তে থাকো। ঠিক আছে, চ্যাপ্টার শেষ হয়ে গেলে এই চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ থাকবে সেগুলোকে সলভ করাবো এবং পিআইকিউ প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই এনসিইআরটি বুকসের সাথে সাথে আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার, ফিজিক্সের ম্যাথ আমি করিয়ে দিচ্ছি, যেহেতু সামনে এএলপি টেকনিশিয়ানের এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তো সেগুলোর জন্য আমি ফ্রি ম্যাথ করিয়ে দিচ্ছি টোটাল, সূত্র লিখে লিখে। তোমরা ক্লাসটা দেখতে পারো, দেখে শিখতে পারো। ঠিক আছে, ওখান থেকে। তাহলে আর আমাদের ক্লাসের যে ফ্রি পিডিএফ সেটা পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হও, আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে,
কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি কমেন্ট পড়ি কোনো হলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে তাহলে এখানে রাখি, নেক্সট ক্লাসে দেখা হবে।